আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দুটো উপনির্বাচন হলো, একটা বগুড়া 6 আর একটা শেরপুর 3। বগুড়া 6 আসলে আমাদের যে সাধারণ নির্বাচনটা হয়ে গিয়েছিল, সেই নির্বাচনে জনাব তারেক রহমান সাহেব প্রার্থী ছিলেন, উনি জিতেছিলেন এবং উনি একাধিক আসনে জিতেছিলেন বলে উনি ঢাকার আসনটা রেখে বগুড়ার আসনটা ছেড়ে দিয়েছিলেন। কাজেই সেখানে একটা উপনির্বাচন হয়েছে। আরেকটা নির্বাচন হয়েছে শেরপুর 3 আসনে। শেরপুর 3 আসনে নির্বাচনের আগে ওখানকার যে জামায়াতে ইসলামের যিনি প্রার্থী ছিলেন, তিনি হঠাৎ করে মারা গিয়েছিলেন এবং ওনার মৃত্যুর কারণে ওই আসনটা নির্বাচন স্থগিত হয়ে যায় এবং সেই নির্বাচনটাও আজকে হলো। এই দুটো নির্বাচন আজকে হয়েছে। বিএনপি সরকারের অধীনে, মানে এই নতুন তারেক রহমানের যে বিএনপি সরকার, সেই সরকারের অধীনে এটা হলো প্রথম নির্বাচন। কেমন হলো এই নির্বাচনটা? এই নির্বাচনটা কি অভিযোগবিহীনভাবে হতে পেরেছে? এটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন এর মধ্যে উঠেছে। বগুড়া 6 নিয়ে তেমন কোনো অভিযোগ, খুব জোরালো কোনো অভিযোগ এসেছে বলে আমি দেখিনি এখন পর্যন্ত। টুকটাক অভিযোগ ছিল, কিন্তু শেরপুর 3 আসনে প্রার্থী নিজেই, আমি দেখলাম একটা ভিডিওতে দেখলাম, উনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে উনি বেশ কয়েকটা অভিযোগ একদম খুঁটিনাটি সহ, কোন জায়গায় তারা দেখেছে যে মুড়ির উল্টা পিঠে মানে ভোটার যে ব্যালট পেপার যেটা আছে তার অপর পাতায় কিন্তু আপনার সরকারি প্রিজাইডিং অফিসে সিল লাগে, সিগনেচার লাগে, প্রতিবার যখন নেবে তখন একটা করে দিয়ে দেওয়ার কথা আর কি, কিন্তু আগেই সবগুলি সিল স্বাক্ষর দিয়ে রাখা। এটা অনেকে হয়তো বলতে পারবেন, হয়তো বলবেন, দাবি করবেন যে যাতে নাকি তাড়াতাড়ি কাজটা হয় সেই জন্য করা হয়েছে, কিন্তু এই দাবিটা ধোপে টেকে নাই কারণে নিয়মটাই হলো যখন একজন ভোটার আসবে তখনই তার সামনেই সেটার মধ্যে সিল এবং সিগনেচার সহ ওনার হাতে দেওয়া হবে। এটা যেটা বৈধ ভোট হতে যাচ্ছে এটা প্রমাণের জন্য আগে আপনি করে রাখতে পারেন না। আর তাছাড়া দুইটা নির্বাচনের কেন্দ্রেরই, মানে দুইটা আসনেরই কোনো কেন্দ্রে এই নির্বাচনে এমন কোনো ভিড় ছিল না যে আগে ভাগে সিগনেচার না করে রাখলে ভোট দেওয়া যেত না। কাজে এটা একটা অন্যায় হয়েছে এবং শেরপুর 3 আসনে যিনি প্রার্থী উনি বলেছেন যে এই ব্যাপারে অন্যায়টা দেখালে তারা ভুল স্বীকার করেছেন এবং প্রিজাইডিং অফিসারের কাছে কমপ্লেন করা হলে উনিও ভুল স্বীকার করেছেন এবং এ ধরনের ঘটনা শেরপুরের কয়েকটা কেন্দ্রে কিন্তু ঘটেছে। কোনো কেন্দ্র থেকে জামাতের যিনি পোলিং এজেন্ট আছে তাকে বের করে দেওয়া হয়েছে, মারধরও করা হয়েছে কয়েকটা জায়গায়। এই সবগুলি উনি খুঁটিনাটি একটার পর একটা উনি প্রকাশ করেছেন জামাতে যে প্রার্থী, এবং প্রকাশ করার পর তারপর উনি বলেছেন যে আমরা এই নির্বাচন বর্জন করলাম। ভেবে দেখুন, দুটো নির্বাচন মাত্র, মানে দুটো আসনের নির্বাচন, তার মধ্যে একটাতেই বর্জন, মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন বর্জন করেছেন, মানে 50% আসনেই বর্জন হলো আর কি। কাজটা কি ভালো হয়েছে? মানে ভালো বলতে আমি প্রশ্ন করেছি, বর্জনটা ভালো হয়েছে কিনা সে আলোচনা না, আলোচনা হলো বর্জনের মতো ঘটনাটা ঘটলো কেন সেই আলোচনা। কি এমন ঘটলো? একটা নির্বাচন করবেন ঠিকঠাক মতো, তাও কেন পারবেন না? নির্বাচন কমিশন বলেছে আন্তর্জাতিক নির্বাচন তারা করতে চান, করবেন, এবং তাদের ভাষাটা কি? আমার তো নির্বাচন কমিশনের ভাষাও পছন্দ হয়নি। আমি একটা নিউজ পড়লাম, সেই নিউজে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের সচিব তিনি বলেছেন যে আমরা খতিয়ে দেখা শুরু করেছি, আই অলরেডি আস্কড ফর দ্য রিপোর্ট ফ্রম মাই রেসপেক্টেড অফিসার, দ্যাটস অল। মানে উনি ওখানে খবর নেওয়া শুরু করেছেন। দেখুন, দুটো মাত্র নির্বাচন, তো আপনি কি সবগুলি কেন্দ্রে আপনারা কি সিসিটিভি বসিয়েছিলেন? পড়াতে পারতেন, বসিয়েছেন কিনা আমি জানি না। যদি বসিয়ে থাকেন আপনার তো দেখার কথা, আপনি রিপোর্টের জন্য ওয়েট করার দরকার। ঢাকা বসে আপনি বুঝতে পারেন কী হয়েছে, যে অভিযোগগুলো এসেছে অভিযোগগুলো কেন আসলো। তো এই যে বিষয়গুলো আমি কি বলবো, এই যে ভাষায় তারা কথা বলতেছেন, এই সচিব আরও বলেছেন এটা তাদের রাজনৈতিক ব্যাপার, এটা নিয়ে কোনো মন্তব্য নেই, মানে তাদের ব্যাপার, এটা রাজনৈতিক ব্যাপার। মানে পুরো জিনিসটা উনি এমনভাবে হ্যান্ডেল করছেন যে পদ্ধতিটাকে দেখে না আমার মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগ আমলে যে ইলেকশন কমিশন ছিল তারা যে ভাষায় কথা বলতো, যেরকম নিষ্প্রিয় একটা আচরণ দেখাতো কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, এদের মধ্যে সেই একই ধরনের আচরণ যেন ভর করেছে। মানে এই নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়ে, মেরুদণ্ড নিয়ে, সিনসিয়ারিটি নিয়ে আমি কিন্তু আগেও বহুবার প্রশ্ন তুলেছি। আমার কাছে কখনই মনে হয়নি এরা খুব একটা স্মার্ট করে ইলেকশন কমিশন এটা হয়েছে, আমার কাছে একবারের জন্য মনে হয়নি। আমি বহুবার জাতীয় নির্বাচনেও তারা ভোটার তালিকা প্রকাশ, ভোটারের কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা তারা প্রকাশ করতে কিন্তু পুরো প্রায় 24 ঘন্টা লাগিয়ে দিয়েছিল। ওটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। এবার কিন্তু সমস্যা হয় নাই, এবার কিন্তু রেজাল্টের আগে ভোট কাস্টিংয়ের কত ভোট কাস্ট হয়েছে এবার জানাতে পেরেছে। এবং আমি তো বললাম, আমি যত নির্বাচন দেখেছি কখনোই এমন হয়নি যেটা নাকি গত জাতীয় ফেব্রুয়ারির
নির্বাচন হয়েছিল। কারণটা কি ছিল, আমি সেই কারণটাও আমার সন্দেহটা আমি বলেছিলাম। সেই সন্দেহটা ছিল বেসিক্যালি ওই যে আপনার গণভোটে বেশি ভোট দেখাতে হবে, এটার কারণে। এটা আমার ধারণা ছিল। ওই ধারণার বিপরীতে এখনও কোনো তথ্য প্রমাণ পাইনি এবং কেউ দাবিও করেনি কী কারণে কী হয়েছিল। কোনো ব্যাখ্যাও কিন্তু ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা পাইনি যে কেন কত ভোট কাস্ট হয়েছে তার কথা বলতে, সেই ফিগারটা বলতে তাদেরকে একদিন অপেক্ষা করতে হলো। যাও, এবার অবশ্য তার সেই কাজটা করেনি, এবার শুরুতেই বলে দিয়েছে। কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। সেটা হলো একটা নির্বাচন আপনারা কিন্তু ঠিকঠাক মতো করতে পারলেন না এবং সেখানে অভিযোগ আসলো। জামায়াতের আমির নিজেও অভিযোগ করেছেন। জামায়াতের আমির তার ফেসবুক পেজে বলেছেন যে দলীয় সরকারের অধীনে বগুড়া 6 উপনির্বাচন ও শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কি হতে পারে তার বিভৎস রূপ ইতিমধ্যে জাতির সামনে চলে এসেছে। ভেবে দেখুন, উনি জামায়াতের আমির কেবল না, উনি কিন্তু সংসদের বিরোধী দলীয় নেতা। তার মানে উনি এই নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করছেন, বলেছেন যে একটা জাতীয় সরকারের অধীনে কতটা খারাপ নির্বাচন হতে পারে তার একটা নমুনা আমরা এখানে দেখলাম। সরকারের জন্য সম্মানজনক হলো। আমরা কিন্তু মনে করতে পারবো, আরও আগের কথা বলি, একটু পিছনে যাই। সেটা হলো যে 91 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু বিএনপি জিতেছিল এবং সেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নির্বাচন ছিল। ওই সময় সিইসি ছিলেন বিচারপতি আব্দুর রউফ, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং উনি খুব ভালো নির্বাচন করেছিলেন। কিন্তু এই বিচারপতি আব্দুর রউফ যখন নাকি মাগুরায় একটা উপনির্বাচন হলো, সেই নির্বাচনটা কিন্তু ভালো করতে পারেননি, বরং সেখান থেকে পালিয়ে চলে এসেছিলেন। সেটাও কিন্তু বিএনপি সরকারের আমলে হয়েছিল। তখন বলা হয়েছিল, এবং তারপরে আরও অনেক বছর পরে বিভিন্ন সময় মাগুরা নির্বাচনটা কিন্তু উদাহরণ হিসেবে আনা হয়েছে। এবং এখান থেকে যে সিদ্ধান্তে পৌঁছে গেছে সেটা হলো যে দলীয় সরকারের অধীনে কখনো একটা ভালো নির্বাচন হয় না আমাদের দেশে। সেই নির্বাচন কমিশন যত স্ট্রং হোক কিংবা স্ট্রং না হোক সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে ওই সময় নির্বাচনের সময় সরকারটা কি আছে। সরকার যদি কোনো রাজনৈতিক দলীয় সরকার হয় তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন ভালো হয় না। সেই যে উদাহরণটা বিএনপি তৈরি করেছিল, বিএনপি এইবারের নির্বাচনটা হয়তো মাগুরার মতো নয়, কিন্তু এই নির্বাচনটার মধ্যে যদি কিছুমাত্র কলঙ্ক থাকে, কিছুমাত্র অভিযোগ থাকে, সেটা কি বিএনপির জন্য বাড়তি কোনো সম্মান বয়ে আনবে? আনবে না। বিএনপি এবারে সতর্ক ছিল না, কোনো সন্দেহ নাই। বিএনপি যদি তার দলের লোকজনকে, শিরপুরে যারা নাকি দলের নেতাকর্মী আছেন তাদেরকে ওনারা যদি সতর্ক করে দিতেন আগে ভাগে যে আমরা কোনো ধরনের অভিযোগ শুনতে চাই না, জনগণ যে ভোটটা দেবে সেটাই হবে, তাহলে কিন্তু এই দৃশ্যগুলো আমাদের দেখতে হতো না। জামাতের প্রার্থীকে আমি দেখেছি, উনি একদম বিএনপির কোন লোক কী করেছে নাম ধরে ধরে উল্লেখ করেছেন। এগুলো কি বিএনপির নজরে এসেছে? বিএনপি কি তাদের প্রতি কোনো অ্যাকশন নেবে? একটা সামান্য ভোটেও যদি গণ্ডগোল ধরা পড়ে, ইলেকশন কমিশনের কি উচিত নয় সেই নির্বাচনটা বাতিল করে দেওয়া? মনে রাখবেন, একটা কথা বলে শেষ করি, যে আমাদের দেশের সবচেয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, কিন্তু আমার বিবেচনার সবচেয়ে বড় অভিযোগটা ছিল আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছিলেন। এবং সেই ঘটনার পুনরাবৃত্তি আবার হোক অবশ্যই আমরা চাই না, কিন্তু সেই ঘটনার সূচনা হয়ে গেছে অথবা হচ্ছে এমন কথাও যদি কেউ বলেন, যেমনটি জামাতের আমির বললেন, সেটাও আমাদের শুনতে ভালো লাগে না। আমি আশা করি এই বিষয়গুলির দিকে বিএনপির যারা হাইকমান্ড আছেন তারা নজর দিবেন, কিংবা কে জানে হয়তো তাদের প্ররোচনাতে এটা হয়েছে, বলতে পারবো না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।